রেডিও বাংলাদেশে নিয়ে যে উল্টো মাথা নিচের দিকে উঠে পা উপর দিকে উঠে অনেক ভালো ওগুলো খুব সিদ্ধ করে দিল সিগারেটের আগে। দেখো আমার মা খুব সাহসী মহিলা ছিলেন। আমার মা কিসমতকে ফোন করে বলেছিলেন যে আমার আরেকটা ছেলে আছে, ওটা ছোট, ওকেও নিয়ে যাও, কারণ আমার একটা ছেলে চলে গেছে ইন্ডিয়া, তোমাদের বংশ নির্বংশ করে। ওরা হয়তো মায়ের ধমকটাকে সহ্য করতে পারে। পরে আমার ওই ভাইটাকে বস্তা বন্দি করে এখন যেখানে হোটেল সুন্দরবন সেখানে ময়লা ফেলা হতো ওখানে বাড়ি দিয়েছে। সেই ভাইটা বেঁচে গেল। একবেলা ভাত খেয়েছি, 2 বেলা খাইনি। পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারিনি 900 টাকার জন্য। বাট রাজনীতি কেন করেন, এখানেই বা করছেন কেন, এই জিনিসটাকে চিন্তা করে। আমরা তখন বুঝি নাই। আমরা একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে বঙ্গবন্ধু বিচার চাই এবং জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সাথে জড়িত ছিল। 1979 সনে আমি তখন ফার্স্ট ইয়ারের ছাত্র। আমরা 7 জন ছেলে ঠিক করলাম রাজনীতি করতে কিন্তু বেশি মানুষ নাই না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে যখন দীর্ঘদিন দল ক্ষমতা থাকে না, হাইব্রিড এসে যায় বেশি। হ্যাঁ, সুযোগ সন্ধানী লোক চলে আসে, গিভ এন্ড টেক চলে আসে রাজনীতি। রাজনীতি গিভ এন্ড টেক, রাজনীতি একটা ইবাদত। কিভাবে ইবাদত আমি সেটা আপনাদের বলবো। তো আমরা এই 7 জন ছেলে কি সাহস ছিল বুঝলাম না, এখন কিন্তু এই সাহস নাই অনেস্টলি বলতে গেলে। 7 জন ছেলে, লিখলিকা 7 জন, ফার্স্ট ইয়ার ছাত্র। তোলাঙ্গের সামনে দাঁড়ালাম, একটা লোক আসলো, জিয়াউর রহমান গাড়ির বহন নিয়ে আসতেছে। আমরা বললাম জেনারেল জিয়া, জেনারেল জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। জিয়া ভাবলো যে ছাত্ররা তাকে স্লোগান দিচ্ছে, সে হাত বের করল। আমি ওই হাতে ঝুলে পড়লাম, দিয়ে বললাম তুমি জিয়ার গতিতে আগুন জ্বালো একসাথে। প্রচন্ড মাল। তখন যে বড় বড় মোটরসাইকেল 500cc মোটরসাইকেল দিয়ে রাষ্ট্রপতি, এখন তো এসএসএফ অনেক ক্ষমতা ছিল না, মিলিটারিরা তখন ইয়ে করতো। ওই মোটরসাইকেল আমার পায়ের ভিতরে ঢুকিয়ে এইভাবে বাড়ি দিয়ে আমাকে, আমার মনে হয় 7-8 তুলে দিয়ে পড়লো। আবার উঠে আসলাম, আবার ফেললো, আবার মারলো। পতাকাটা ছিঁড়ে ফেললাম যে না, ওরা জাতীয় পতাকা নিয়ে বাংলাদেশের আর্মি যুক্তি কিন্তু দেই প্রচন্ড মারল আর্মি। ব্যথা পাই, ব্যথা পাই নাই। এখন যতটুকু ব্যথা পাই যখন দেখি মুখোশধারীরা কথা বলে। আমরা শাহজিজুর রহমান সহ 19 জন মন্ত্রীকে তোলাঙ্গজে যুক্তি দেখি। বিএনপি ইজ নট এ ফ্যাক্টর ফর আওয়ামী লীগ। বাংলাদেশের দল কিন্তু বিএনপি আওয়ামী লীগ না। বাংলাদেশের দল দুটো, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ। এটা আপনাদের জানতে হবে। 71 সনেও কিন্তু 22% লোক আওয়ামী লীগের ভোট দেয় নাই। ঠিক আছে, এটা বুঝতে হবে। তো প্রবলেমটা হচ্ছে এখানেই যে আমরা সামনের দিকটাকে বিবেচনা করে রাজনীতি অনেক কম মানুষই করে। যেটা আমার একটা ভাই বললো, তিনি বললো এখানে যে যখন আমি শুরু করেছি তখন যে শুরু হতো, তাহলে আজকে এই দৃশ্য দেখতে হয়। আমি বলি না এত ক্রেডিট নিতে, বাট ইটস ট্রু যে আমরা এটা করেছি। ইয়েস, আমার নামে গডফাদার বলা হয়েছে, এখনো বলা হয়। টিকে থাকা গডফাদারের মধ্যে একমাত্র আমি আছি। আমি মনে করি যে আমি প্রপার লাইনে আছি। কেন? কে বানানো গডফাদার? কারা? এই প্রথম আলো, ডেইলি স্টার কেন? কারা? এদের উদ্দেশ্য কি? এরা কি চায়? এরা কিন্তু আরেকটা গ্রুপ। এরা চায় শেখ হাসিনা না থাকুক, খালেদা জিয়া না থাকুক, ওরাই দেশটাকে চালাতে চায়। ওরা একটা এজেন্সি হিসেবে কাজ করে। 21শে আগস্টের ঘটনার সাথে ওরা জড়িত। তো ওরা বুঝতে পেরেছে কিছু লোক তো পাগল থাকে। এখন আমাকে হয়তো পাগল হিসাবে চিহ্নিত করে কিনা আমি জানি না, বাট এইটা ওরা দেখেছে যে এই লোকটার ব্যাপারটা কি। এই গোলাম আজম ঠেকাল, এই খালেদা জিয়াকে ঠেকাই দিল, এই ধরনের জিয়াউর রহমানকে ওই সময় ঠেকাল। প্রবলেমটা হচ্ছে এখানেই যে যখন আমার উপরে বম ব্লাস্ট হলো, এরকম একটা ঘর ছিল, ঠিক আছে, এরকমই মানুষ ছিল। আল্লাহর রহমতে কিছু মানুষ কমে গেছিল। তো আমি খালেদা জিয়াকে আটকালাম, ট্রু। না আটকালে সেই রাতে খুব হতো দেশে। ওদের প্ল্যান কি ছিল এটা আপনাদের সিঙ্গাপুরে আপনারা যদি থাকেন আপনাদের জানা উচিত। এখন বলে দিই সবকিছু, কিছুটা বলেছি আমি। কখন আটকালাম? যখন ওরা বললো চট্টগ্রামে যাবে। কেন যাবে? ওই যে লং মার্চ করলো। কেন? বাংলাদেশ বলে ইন্ডিয়া হয়ে যাচ্ছে। কেন? শান্তি চুক্তি হলে বলে ইন্ডিয়া হয়ে যাবে। ওকে, যুক্তি দেখে। তো আমি নির্দেশ একজনের
দুজনের সুবিধা, আমি ওয়ান মাস্টার। হ্যাঁ, তা আমি একজনের নির্দেশই মানি, সবার নির্দেশে মানি না। আর খুব কম মানা লোক আমি, খুব মানা মোনা খুব কম মানি। আমি স্বাধীন চেতা মানুষ এবং আমি নিজেকে চেষ্টা করি অনেস্ট রাখতে, এবং আমি আল্লাহকে খুব বিশ্বাস করি, আল্লাহর ভরসা। তো আমাকে যে যখন জানানো হলো যে খালেদা জিয়া জানতেন কিনা আমি জানি না, সেই মিছিলে গোলাম আজম সহ জামাতের পুরো বেশ ছিল, বিএনপি বেশ ছিল। জানতেন এই কারণে বলবেন, কারণ সেই মিছিলে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ, সাকা চৌধুরী যাকে বলেন, হ্যাঁ, উনি সহ অনেকে অংশগ্রহণ করেন নাই, এবং ঢাকায় মির্জা আব্বাস এবং সাদেক প্রকাশ সহ অনেকে অংশগ্রহণ করেন, এবং ওদের গাড়িগুলিকে মার্কিং করা হয়েছিল 1, 2, 3, 4, 5, 6। তো এখন মজার ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে খালেদা জিয়ার গাড়ি, তার আগে তার সিকিউরিটির গাড়ি, তার পিছনে 4টা গাড়ি, 4টা গাড়ির পিছনে আরো 4টা বাস ছিল। এই 4টা বাসে 2টো বাস ছিল। এই 2টো বাসে 65 জন লেবার ছিল। লেবার কি লেবার? মাটি কাটার লেবার। তাদেরকে ভাড়া করা হয়েছিল। ভাড়া করে কি করা হয়েছিল? ফেরি টার্গেট করা হয়েছিল, জয়নাল হাজারীর জায়গা ফেরিকে। তখন আমি কাউন্টের লোক না হতে, ফেনীতে টার্গেট করা হয়েছিল। কেন? যে ফেনীর মধ্যে কোনো এক জায়গায় খালেদা জিয়ার গাড়ি বহরে বম ব্লাস্ট হবে। বমটা মারবে কোথায়? ওই যে 2টো গাড়িতে। এই 2টো গাড়িতে বম ব্লাস্ট হবে, 65 জন লোক মারা যাবে। মারা যাওয়ার পরে সারা বাংলাদেশে প্যানিক ছড়া দেওয়া যাবে, খালেদা জিয়ার উপরে হামলা হয়েছে, 65 জন মানুষ নিহত হয়েছে, খালেদা জিয়ার কিছু বলা যাচ্ছে না। ওই সুযোগে সারা দেশে একটা অ্যানার্কি হবে। চট্টগ্রামের দায়িত্ব ছিল সাকা চৌধুরী এন্ড আদার্স, ঢাকার দায়িত্ব ছিল খোকা, মির্জা আব্বাস এন্ড আদার্স, আর বিভিন্ন ডিস্ট্রিক্টের আশ্রয় ওরা ভাগ করে নিয়েছিল যে পুরো দেশে অ্যানার্কি হবে, এবং পিছনের দরজা দিয়ে তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে। যখন এই খবরটা আমার কাছে আসলো, আমি প্রথমে রাজি ছিলাম না, যে না, এটা ডেমোক্রেটিক্যাল ওয়ে। এবং আমি প্রশ্ন করেছিলাম, খালেদা জিয়ার চিটাগাং গাড়ি দিয়ে গেলে আমাদের সমস্যা কি? আপনার লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু খালেদা জিয়াকে আটকাইনি। আমরা খালেদা জিয়া পরিবর্তন করে দিয়েছি। উনি কিন্তু লং মার্চে গেছিল, কিন্তু 4 ঘন্টা সরকারের সময় দরকার ছিল। কেন? ওই টোটাল রোডটাকে সিকিউর করার জন্য, যাতে এই বম ব্লাস্টার না হয়। ঠিক আছে? এবং আমরা ঠিক সেই কাজটি করেছিলাম। সমাজের অস্ত্র, আমার সাথে অস্ত্র ছিল না, আমার সাথে জনগণ ছিল, এবং আমি ওদেরকে প্রতিহত করি। কোনো হামলা মামলা কিচ্ছু হয়নি। ঠিক সময় মতো তাকে যেতে দেওয়া ছিল, তাদের প্ল্যানটা ফেল করেছিল। এবং এই প্ল্যানটার বিষয়ে আমার জানা মতে গোয়েন্দা সংস্থাগুলির কাছে রিপোর্ট ছিল, তাদের কয়েক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছিল। তারা আমার উপরে খেয়ে। এইবার আসেন গোলাম আজম। একটা গোলাম আজম বাংলাদেশে জামাত ইসলামের আমিরত্ব ছেড়ে দিল আমার জন্য। আমি বললাম, গোলাম আজম, তোমার নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে ঢোকা নিষেধ। ঠিক আছে? কেন নিষেধ? কেন জামাত ইসলামকে নিষেধ করার কারণ? কোনো কারণ নেই। ভালো পার্টি, আদর্শিক পার্টি, নামাজ পড়ে, রোজা রাখে, সবই তো পারে, মানুষই তো আমাদের। বাট প্রবলেমটা কোথায় জানেন তো? প্রবলেমটা হচ্ছে অনেকে এটা বুঝে না, যে ধরেন এখানে ওর সামনে, কিংবা তোমার সামনে, কিংবা ওর সামনে, কিংবা যে কোনো একজন আপনাদের সামনে, কিংবা আমার এই বোনের সামনে, ধরেন আপনার বোনটাকে স্বাধীনতা যুদ্ধ চলছে, আপনার বোন, আপনি একজন ইয়াং জেনারেশন, আপনাকে কে সেনাবাহিনী, কোন সেনাবাহিনী? পাক সেনাবাহিনী সাহায্য করলো রাজাকার। ও আপনাকে চিনিয়েছিল। সেনাবাহিনী কিন্তু বাংলাদেশে কেউ চিনতো না, কোনো গ্রাম অলিগুলি চিনতো না, ও চিনত। ও চিনিয়ে দিয়েছে আপনাকে। চিনিয়ে দেওয়ার পরে কি করলো? জাস্ট রিয়েলাইজ, ক্লোজ ইউর আইস, চোখটা বন্ধ করেন, এবার একটু চিন্তা করেন, আপনার চোখের সামনে আপনার বোনে একটা একটা করে কাপড় হচ্ছে, আপনাকে গাছে বাঁধা হয়েছে, আপনার চোখের সামনে আপনার মার কাপড় খোলা হচ্ছে, চোখের সামনে একের পর এক, একের পর এক, একের পর এক পাক বাহিনী এবং রাজাকার উপর চুপুরি ওকে ধর্ষণ করছে। আপনার চোখের সামনে আপনার বাবাকে জীবন্ত মাটি করে পুঁতে দেওয়া হচ্ছে, আপনার চোখের সামনে আপনার স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। কেমন লাগে? আমার মা ধর্ষিত হয়েছে, আমার বড় ধর্ষিত হয়নি, কিন্তু যারা ধর্ষিত হয়েছে তারা তো আমারই বোন, আমারই মা। যারা মৃত্যু হয়েছে, যারা জীবন দুইটা পথ, কোনদিন তাদের বিরুদ্ধে কথা বলবো না, স্বাধীনতার পক্ষেও কথা বলবো না। 30 লাখ শহীদের রক্ত ফেরত দিয়ে দেন, 2 লক্ষ বাবাদের সম্মান ফেরত দেন। If is it possible,
তাহলে আমাদের জন্য পসিবল ওদের বিরুদ্ধে কথা না বলা। কারণ আমি ওই দেশটাতে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হয়েছি কখন? যখন এই 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, ওনারা যুদ্ধ করেছে। এখন যেই ছেলেটা এতিম হয়েছে কিংবা যার সামনে তার মা বিবস্ত্র করে ধর্ষণ করা হয়েছে, সে যদি সে বলে এই ভাই তোমার জন্য আমার মা বিবস্ত্র হয়েছে, ধর্ষিত হয়েছে, আমার বোন ধর্ষিত হয়েছে, ওকে ফাইন, তুমি ওদের বিপক্ষে কথা বলো না, বা তাহলে আমার মার ইজ্জতটা ফিরিয়ে দাও। আপনার কাছে যদি জবাব থাকে আপনি বিএনপি করেন, আমার আপত্তি নেই। যদি আপনার কাছে জবাব থাকে আপনি জামাত করেন, আমার আপত্তি নেই। আপনার কাছে যদি জবাব থাকে আপনি শেখ মুজিবকে গালি দেন, আমার আপত্তি নেই। কিন্তু যদি জবাব না থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আপনার দায়িত্ব। আমি সেটা বলি। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। কারণ আমি এমন একটা মহিলার রাজনীতি করি, তার সাথে আমার সম্পর্কটা অনেকটা মা ছিলেন না। আমরা যখন রাজনীতি করতে এসছি তারপরে উনি এসছে, ঠিক আছে? আমরা তখন নেতা নেতা মানতাম, এখন আমি খুব একটা বেশি মানি, আমার সমস্যা নেই। আমি ওনারে ভালোবাসি কেন? আমি আপনাদের সাক্ষী রেখে বলতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে একটা ছোট ঘটনা বলি, সত্য ঘটনা। মে এপ্রিল হবে, এরকম কিছু হবে, ভাদ্র মাসের পর, ভাদ্র মাসটা ইংরেজি কোন মাসে আমি যাই না, ওই মাসে ২,৫০০ একটা জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেছেন, আমাদের মাতৃতুল্য নেত্রী, আপনাদের প্রিয় শেখ হাসিনা, উনি গেছেন, আল্লাহ সাক্ষী। তো গেছেন, যাওয়ার পরে জনসভা হল কয়টার সময়? দুপুর ১২টার সময়। দুপুর ১২টার সময় যদি 37 ডিগ্রি 40 ডিগ্রি গরমে জনসভা হয়, তো যিনি বক্তব্য দেন আমার অবস্থা কি বুঝতে পারছেন? ঘামে মনে করে চুপচুপ হয়ে একেবারে ল্যাটায় গেছে। তো হেঁটে যাওয়ার পরে তো এমন সময় নেত্রী আসলেন বক্তব্য দিলেন, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পরে তো আমি পুরা গা ঘেমে গেছে, পুরা ঘেমে যাওয়ার পরে তো উনি ওইখান থেকে যাবেন সম্ভবত কুমিল্লার চান্দিনাতে জনসভা। আমি দেখছিলাম উনি খুব টায়ার্ড, আমি ওনাকে বিদায় দিলাম। বিদায় দেওয়ার পরে তো হঠাৎ করে খানিক্ষণ পরে দেখলাম হেলিকপ্টারে যাবেন। হেলিকপ্টারটা মনে করেন এখান থেকে মোস্তফার সামনে রাখা। তো আমি বললাম চলেন, পুরান গাড়ি উঠলাম, দৌড়ে গেলাম। তো আমাকে উনি বললেন স্বামী আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, তুই একটু যাবি চান্দিনা? বললাম যে আপা না যাই। বল কেন? আমার শরীরের অবস্থা দেখেন, ঘামে, আমার নিজের কাছে অস্বস্তি লাগছে, আমার সামনে যেতে এত ঘেমে গেছে, আমি গন্ধ লাগছে শরীরে। বল কিচ্ছু হবে না, চল, আমি খুব টায়ার্ড, সকালে নাস্তাও খাই না, তুই যদি কিছুক্ষণ বক্তব্য দেয় শুনে তাহলে আমি রেস্ট নিই। আমি চল, চলতে গেছি, তখন কিন্তু শেখ হাসিনাকে মারার জন্য ২-৩ বার ট্রাই হয়ে গেছে। চলতে যখন গেছি তখন একটু দূরে কিছু লোক দাঁড়ায় আছে, কত এই একটা মহিলা, ছিঁড়া কাপড় পরা, একদম ছিঁড়া, ব্লাউজ নাই, ময়লা কাপড়, গ্রামের একদম সাধারণ ঘরের সাধারণ মা বোনরা শেখ হাসিনাকে হাত দেখাচ্ছে। আর কিছু দেখলাম বৃদ্ধ বৃদ্ধ মানুষ, অনেক বয়স্ক, এনারাও হাত দেখাচ্ছে। আর দেখলাম কিছু ছোট ছোট বাচ্চা, যাদের প্যান্টও নাই, একেবারে ন্যাংটা, কত ৩-৪ বছরের বাচ্চা, এরা আবার হাসিনা হাসিনা বলে হাত দেখাচ্ছে। আমি দেখলাম আমার নেতৃত্বের দিকে তাকালেন, তাকিয়ে বললেন চল। যখন চল বলছে, সেনাবাহিনী তাদের চারিদিকে ঘিরে ফেলে, এটা ওদের ডিউটি, কারণ ওরা জানে যে ওনাকে মারার চেষ্টা করা হচ্ছে। বললো স্যার 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 প্লিজ স্যার, আর যাবেন না স্যার, স্যার স্যার এমন আমি বলতেছে। উনি আমাকে বললেন আসুন, আমি হাঁটা ধরলাম, তো আবার বলছি স্যার স্যার প্লিজ, ফট করে দাঁড়ান, দাঁড়াবেন, এই সরো সরো সরো, ওরা আমারে মারবে, মারলে তোমরাই মারবে, সরো সরো। বলে স্যার প্লিজ সরো। প্রধানমন্ত্রী যদি বলে সরো, তো সরতেই হবে, বাট ওনারা ওনাদের ডিউটি পালন করছিলেন খুব অনেস্টলি, ওনারা সরে গেলেন। আমি দেখলাম ওই মহিলাটা শেখ হাসিনা কানবে, ও যে ওনার মেয়ে বঙ্গবন্ধু শেখ, যাকে আমরা মেয়ে ফেলছি, এনার মেয়ে। তো উনি সামনে গেলেন, গ্রামের মহিলাগুলির সামনে, ওই মহিলাগুলি আমি দেখলাম, বিলিভ মি, ওনাকে সামনে যখন গেল উনি ওনাকে জড়ায় ধরল, উনি মাথাটা আমি দেখলাম বুকটার মধ্যে
ওই মহিলাদের বুকের মধ্যে উনি মাথাটা দিয়ে চোখটা বন্ধ করে থাকলেন। মহিলাগুলো দেখলাম মাথায় হাত তুলে দিলেন, উনি হাসলেন। এরপরে বৃদ্ধ লোকগুলির সামনে গেলেন, দাড়িওয়ালা, চুল পাকা, ৬০-৭০ বছর বয়স। হ্যাঁ, ওই লোকগুলির সামনে উনি গেলেন, যাওয়ার পরে লোকগুলি ওনার মাথায় হাত দিল, উনি চোখ বন্ধ করে দোয়া দিলেন। এটা ম্যাটার অফ 5 মিনিটস একটা ঘটনা। হ্যাঁ, 5 মিনিটের ঘটনা। তো ঘটনাটা আমার সামনে ঘটলো, উনি রিটার্ন করলেন। রিটার্ন করতে যাওয়ার পরে বাচ্চা বলি আমার পিছন দিকে তাকান, মানে তাকায় বলছে, ওই হাসিনা, হাসিনা, ওই হাসিনা, হাসিনা। ওরা তো জানে না যে শেখ হাসিনা কে, বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ মুজিবের মেয়ে, জাতির জনকের মেয়ে। আপা তাকাইলেন, তাকায় হাসলেন, দিয়ে ওনাদের বাচ্চাদের দিকে হাত দেখালেন। ওরা খুব খুশি হয়ে গেল, হাসিনা হাসিনা করে পাগল হয়ে গেল সব। উনি আবার হাসলেন। হাসার পরে হেলিকপ্টারে উঠলাম, সামনাসামনি বসলাম। হেলিকপ্টারের দুই দিকে চেয়ার, সেনাবাহিনী হেলিকপ্টার, বড় হেলিকপ্টার। আমি দূরে যেয়ে বসতে গেলাম, বললো এখানেই বসো। বসলাম। বসার পরে হেলিকপ্টার তো এইভাবে উপর দিকে উঠছে, এইভাবে উপর দিকে উঠছে। আমি দেখলাম এই মহিলাটা, যার বাবা মা সবকে আমরা মারছি, আমরা বাঙালিরা মারছি, কি আজব একটা মহিলা। এই মহিলা নিচের দিকে তাকিয়ে রয়ে, তাকিয়ে রয়ে ওই লোকগুলির দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দিয়ে আমি দেখলাম অনর্গল টপ 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 করে পানি পড়ছে, আর মুখে একটা হাসি। আমি একটু অবাক হলাম, একটু বেয়াদব টাইপ লোক তো, ওনার সাথে অনেক বেয়াদবি আমি করছি। তাই বললাম যে আপা, বলে কি? তাকে বললাম কি হয়েছে? আর আপনি হাসেন না কান্দেন? যখন এই কথাটা বললাম, এরপরে যে উত্তরটা আমি পেয়েছি, আমার জীবনের রাজনীতিকে একটা টার্নিং করে দিয়েছে। উনি উত্তর দিলেন আমাকে, স্বামী দেখ, ওই যে বৃদ্ধ বৃদ্ধ লোকগুলি যখন আমার মাথায় হাত দেয়, আমার দোয়া পড়ে, আদর করে, আমার মনে হয় কবর থেকে উঠে আসা আমার বাবা শেখ মুজিব আমার মাথায় হাত দিয়ে বলতেছে, মা, ও মা, ভয় পাইস না মা, আমি তোর সাথে আছি। যখন এই বৃদ্ধ মহিলাগুলি আমাকে বুকে জড়ায় ধরে, আমার মনে হয় যে আমার মা আমাকে বুকে জড়িয়ে দিতে বলছে, মা গো, এই দেশে মানুষের। আর যখন ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আমার হাসিনা হাসিনা বলে ডাকে, আমার মনে হয় রাসেল দূর থেকে বলে, হাসু আপা, ও হাসু আপা, আমার বলে না। আমি তখন বুঝলাম যে এই মহিলাটা সেখানে দাম। এই মহিলাটা আপনার মধ্যে, আমার মধ্যে, দেশের মানুষের মধ্যে তার বাবাকে খুঁজে পায়, তার মাকে খুঁজে পায়, তার ভাইদের খুঁজে পায়, তার পরিবারকে খুঁজে পায়। আর খুঁজে পায় বিধায় সে মনে করে এদেশের ভাগ্যের পরিবর্তন করা তার ফরজ এবং তার ইবাদত। আমরা একটু অন্য ধরনের রাজনীতি করে আসছি। তো 16 জুন বম ব্লাস্ট হলো, আমার এই হাত খুলে পড়ে গেল, আমার সমস্ত পা ক্ষত বিক্ষত হয়ে গেল। এখানে এমআরআই করতে গেলাম, পিছন দিয়ে কিছু পায় না, কারণ এখনো স্প্লিন্টার ভরা। তাতে কোনো সমস্যা নেই। যখন আমি রক্ত কি গরম আপনারা কল্পনা করতে পারবেন, আল্লাহ মাফ করুক। এরকম একটা রুমের মধ্যেই তো আমাকে বমটা ব্লাস্ট করে। এখানে বম ফুটছে, যেখানে বমটা ফুটছে তার পিছনে দেওয়ালগুলি ছিদ্র হইয়া পাশের রুমে আমার 3টা ভাই পড়ে গেছে। আর আমার ডান দিকে বাম দিকে যা ছিল কেউ ছিল না, যারা দাঁড়ায় ছিল তাদের কেউ পা নাই। চন্দন, ওই যে আমার সালাউদ্দিন ওরা জানে, যারা আমার এলাকার ছিল সবাই জানে। হ্যাঁ, চন্দন চন্দন নতুন নতুন ওদের পা দুটো উইয়া এইখান থেকে মনে করো ওই পর্যন্ত বসে। আর যারা বসেছিল তারা সবাই মারা গেছে, 20 জন একটা জায়গায়। আমি রক্ত, এরকম ছাদটা পুরো আমার বুকে ছিল, আমি রক্তের উপরে শোয়া ছিলাম। রক্ত কত গরম হয়, ইকোনাটি মাঝে গরম তাওয়ার উপরে পরোটা ভাজে না, বড় বড় তাওয়া, ওই তাওয়া যত গরম হয় আমার মনে রক্ত তার চেয়েও গরম। আমি যাতে আমি মারা গেছি, আমি ভাবছিলাম কবরের আজাব হচ্ছে। অনেকক্ষণ পরে টের পেয়েছি না মরিনি, কারণ গলা একটা তাবিজ ছিল। তখন আমার একটা হাত পড়ছে, তখন আমি বলছি আমি মরিত নেই, কারণ মৃত মানুষের সাথে তাবিজ থাকে। আমি যখন হাসপাতালে গেছিলাম আমার জ্ঞান ছিল না, কানে কিছু শুনতেছিলাম, কিছুই শুনতেছিলাম, এত বম। কিন্তু আশেপাশের 2 মাইল এলাকার মধ্যে সমস্ত জিনিস কিন্তু ভেঙে পড়ে গেছিল, মানে কোকের বোতল ফেটে গেছিল। এত বড় ব্লাস্ট ছিল এটা, বাংলাদেশের সবচেয়ে বড় ব্লাস্ট ছিল এটা, আরডি এক্সপ্রেস। তো ফুটানোর পরে যখন আমার জ্ঞান আসছে, আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল বারবার, কিছু বলবেন, কিছু বলবেন। আমি অনেক আস্তে শুনতেছিলাম, এটা যদি বলতেছেন কিছু বলবেন। আমি একটা উত্তর দিয়েছিলাম, এটাই প্রথম আমার রেজিস্টারদের কাছে। আমি বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। আমি বলি নাই যে আমাকে বাঁচান। আমি যেটুকু আহত ছিলাম সেই সময় আমার বাবা ছিল, মা গো, বাবা গো, আমারে বাঁচান। বাট আমার ভিতরে কিন্তু সেটা ছিল না। আমি বুঝলাম যে এটা ফার্স্ট টার্গেট। এবং আমার কথা সত্য হলো এটা, দিল্লিতে 2 ভাই অ্যারেস্ট আছে,
মুমতাসিম এবং মুমতাকিম দুই ভাই, এই দুই ভাই হিন্দুস পত্রিকা থেকে পুরো ডিটেলস আছে যে তারা যমজ ভাই এবং ফরিদপুরের খুব নাম করা পরিবারের ছেলে। তারা বলেছে এবং বাংলাদেশের অনেকেই জড়িত ছিল, বিএনপি নেতারা জড়িত ছিল, শামীম ওসমান আমার প্রাইম টার্গেট, এটা আমাদের একটা টার্গেট ছিল, একটা কেস হিসাবে। কেন? এরপরে একটা ছিল শেখ হাসিনা, এরা আবার দিল্লিতে ধরা পড়ল। তারা বললো কি কেন? ওই যে গোলামাকে নিষিদ্ধ ঘোষণা করলাম, আমরা বুঝতে পারছিলাম দেশটা কোন দিকে যাচ্ছে। তখন যদি সবাই সোচ্চার হতাম, আজকে সারা পৃথিবীতে আমাদের যে দৃষ্টিতে দেখে সেই দৃষ্টিতে কিন্তু দেখার কথা না। এই প্রবলেম কিন্তু আপনারা সবাই কম বেশি ফেস করছি বাংলাদেশের মানুষ। বাংলাদেশ জঙ্গিবাদের দেশ না, বাংলাদেশ হলো সাচ্চা মুসলমানের, সাচ্চা ইসলামের দেশ। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে সৌন্দর্য, ইসলাম মানে অপরের ধর্মকে সম্মান। ইসলামে তাই লেখা আছে, ইসলামে লেখা আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তাকে আল্লাহ পছন্দ করেন না। ইসলামে লেখা আছে যে কেউ যদি একটা মানুষকে হত্যা করলো সে পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। ইসলামে তো তো লেখা আছে, আমাদের পবিত্র ইসলামে কোরআনে লেখা আছে তোমরা অপরের আল্লাহকে গালি দিও না, সেদিন তুমি দাও, সেদিন নিজে মনে মনে তোমার আল্লাহকে গালি দেয়, তখন সমস্ত পাপ তোমার। দ্যাট ইজ ইসলাম। সেই পবিত্র ইসলাম ধর্মকে বাংলাদেশে এই খালেদা জিয়া বাংলা ভাই সৃষ্টি করে, জঙ্গিবাদ সৃষ্টি করে, অস্ত্র বলে জাহাজ এনে দেশটাকে কোথায় নিয়ে গেছে। সো এই ব্যাপারে অনেক বড় ডিসকাশন হতে পারে, আমি ডিসকাশন যেতে চাই না, বাট আপনাদের ডিউটিটা কি? আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না, একটাই কাজ করতে পারেন, আপনি একটাই কাজ করতে পারেন, বাংলাদেশি যাকে চিনেন তার সাথে কথা বলেন। বিকজ আধুনিকতা কি সিঙ্গাপুরে আসার আগে আপনি বুঝেন নাই। বক্তাবলী যে ছেলেটা এখন আমার সাথে কথা বলছে, ও বক্তাবলী গ্রামে থাকা অবস্থায় বুঝে নাই যে পৃথিবী কোথায় চলে গেছে। বাট যেখানে সিঙ্গাপুর আছে, আমরা যেভাবে দেশটা আমাদের জাস্ট এইভাবে উই আর গোয়িং আপস, আমরা ঠিক এইভাবে আগাচ্ছি ইনশাআল্লাহ। একটা মহিলা সমস্ত কিছু ফেস করে, সারা পৃথিবীকে ফেস করে, সে আজকে পৃথিবীর দ্বিতীয় সাকসেসফুল প্রাইম মিনিস্টার হয়েছে সারা পৃথিবী। আমরা গরিব দেশ হতে পারি, বাট আজকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আছি। কিন্তু আমাদের জিডিপি আজকে 6.75 এ যাচ্ছে, আমরা ইন্ডিয়ার থেকে বেশি জিডিপি, চায়নার সমান আমরা হয়ে গেছি। আমাদের সমস্যা এবং আমাদের শক্তি দুটোই কিন্তু একটা জিনিস। সমস্যা হচ্ছে আমাদের জনসংখ্যা, শক্তি হচ্ছে আমাদের জনসংখ্যা। আমাদের ম্যান পাওয়ার হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ম্যান পাওয়ার আজকে বিদেশে আরো 2 কোটি লোক আমাদের আসতে পারতো যদি মধ্যখানে 2001-এর পরের সরকারটা না আসতো, তাহলে আমরা জঙ্গিবাদের দেশ হতাম না। অস্ত্র করে জাহাজ এনে আমাদেরকে জঙ্গিবাদের তকমা লাগায় দেওয়া হয়েছে। এই তকমা না হলে বিদেশে বাংলাদেশের মানুষের যে চাহিদা ছিল, বাঙালিরা যেভাবে কাজ করে, আমি কনফার্ম বলতে পারি পৃথিবীতে কোনো জাতি এত কাজের প্রতি এত শ্রদ্ধাশীল না। আমি পৃথিবীর সব দেশে ঘুরে এই কিছু সংখ্যক লোকের জন্য, কিছু সংখ্যক মানুষের জন্য, কিছু সংখ্যক ভ্রান্ত ধারণার জন্য, কিছু সংখ্যক ইসলামের দুশ্মনের জন্য, কিছু সংখ্যক শয়তানের জন্য, আমি বলবো শয়তান ইবলিশরা, এই ইবলিশের জন্য যারা কোরআন পড়িয়েছে, যারা অনেকে বলে বিএনপি করে হাউ কাম খালেদা জিয়া জেলে আছেন, আমি তাকে সম্মান, আমি আমার সরি ফর হিম আর ওকে, বাট আমি একটা কথা আগেই বলি যে ওইটা ওনার পাপ, এই 2 কোটি টাকা এটিএমের টাকা মারার জন্য না, ওনাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমি ক্ষমতায় আসার জন্য, শুধুমাত্র ক্ষমতায় আসবো এই কারণে আমি 85 জন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছি, আমি 5,500 স্কুল পুড়িয়ে দিয়েছি, আমি প্রায় 7,000 গাড়ি পুড়িয়েছি, আমি 3 মাস ধরে বাংলাদেশকে আগুন লাগিয়েছি। কেন? আমি প্রধানমন্ত্রী হব। হোয়াট কাইন্ড অফ পলিটিক্স ইট ইজ যে আমি নিজে ক্ষমতা রাজনীতি করবো মানুষের জন্য, সে মানুষকে পুড়িয়ে মারবো? একটা ড্রাইভার, একটা কন্ট্রাক্টর যাত্রাবাড়িতে বাসের মধ্যে শুয়ে আছে, বাসও চালায় নাই, তাদের হরতাল মেনেছে, সে ঘুমন্ত অবস্থায় গান পাউডার দিয়ে তাদের উপরে আগুন দিয়ে দেওয়া হলো, জীবন্ত মানুষটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। কেন? আমি ক্ষমতায় যাব। তা আপনি কি মনে করেন ইহকালে এবং পরকালে আল্লাহ আপনাকে ছাড় দিবে? এই প্রাপের প্রায়শ্চিত্ত। বাট কনস্পিরেসি শুরু হয়েছে। সিঙ্গাপুরের আওয়ামী লীগের ভাইদের কাছে একটা কথা বলতে চাই,
রাজনীতি আমি একটু বুঝে করি, আর বুঝে করে দিকে আমার বিপদটা বেশি হয়। রাজনীতি বিভিন্ন পদের আছে, আমি একটু অন্য পদের রাজনীতি, আমি ওই পদের রাজনীতি করি। যদি কেউ শেখ হাসিনার দিকে হাত দিতে চায়, সেই হাতটা আমাদের উপর দিয়ে যেতে হবে, সোজা বাংলা। ওই হাত চেষ্টা করবো ভেঙে দেওয়ার। শকুনের ছোঁয়া শেখ হাসিনার উপরে করতে দিব না, বাংলাদেশের উপরে করতে দিব না, কারণ ইট ইজ আওয়ার ডিউটি। আর দেশকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ করতে হয় না, দেশকে ভালোবাসে শুধু এইটুকুই যথেষ্ট। এই জন্য জিন্দাবাদ দেওয়ার দরকার নেই, মুর্দাবাদ দেওয়ার দরকার নেই। ডু ইউর ডিউটি, এটা আপনার জন্য ফরজ, অ্যাজ পার আমাদের ধর্ম অনুযায়ী ফরজ। এখন সামনে কি হবে? আর তো মাত্র 4-5 মাস খেলা হবে, প্রচন্ড বাজে খেলা হবে সেপ্টেম্বর, এবং এইটা হবে ফাইনাল, একদম ফাইনাল খেলা। সব একদিক হবে, সব কমনস্পেসি একদিক হবে, দেশি বিদেশি শক্তিও মাঠে নাম। যদিও ইন্টারন্যাশনাল পলিটিক্স অনেক বদলায় গেছে, আমি সবটা খুলে বলতে পারবো না আপনাদের সামনে, বাট গেম শুরু হবে সেপ্টেম্বরে, আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর থেকে, যা দেখতেছেন তা হবে। অনেক চামড়া মোটা করার লোক আওয়ামী লীগ করবে, বয়স হলে পালায়, এটা নিয়মিত। তো আমরা ছিলাম, আছি এবং আমরা থাকবো। এই খেলাতে হয়তো এমনও হতে পারে, আল্লাহ মাফ করুন, হয়তো আপনার সাথে আমার আগামী দিনে দেখা হবে, ঠিক আছে, ফাইন। হায়াত মতের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেদিন আল্লাহ মত দিবেন সেদিনই বলবেন, বাট পথটা খুব কঠিন হবে। এবং আমি মনে করি আমি শামীম ওসমান এমপি না হলে কিচ্ছু হবে না দেশে। আমি যদি মরেও যাই, দেশে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, হয়তো ওই ও ভালোবাসে একটু কাঁদবে, ও ভালোবাসে কিনবে, রকমা কাঁদবে, আমার বউ কাঁদবে, বাচ্চা কাঁদবে, হ্যাঁ, ওই আমার আলামিন কাঁদবে। আপনারা একটু মনে করুন, আহারে লোকটা ছিল, কথাবার্তা বোঝা গেল, ছবি তুললাম, তো মরে গেল, আহারে আল্লাহ মাফ করে দিন, এইটুকুই বলবেন। আহারে বলবেন, আজকে বলবেন, কালকে বলবেন, সাত করে ভুলেও যাবেন। বউ বাচ্চা হয়তো একটু বেশি দিন মনে রাখবেন, এই তো। বাট বি কেয়ারফুল, যারা বিদেশে কষ্ট করে দেশকে করছে, ইউ আর দ্য ফ্রিডম ফাইটার, আপনারা কিন্তু মুক্তিযোদ্ধা, আপনারা মুক্তিযোদ্ধা, এবং নিয়ে গেছেন একটা জায়গা পর্যন্ত, সেটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এইখানে যদি আমরা হেরে যাই, আমরা এইভাবে যাচ্ছি, আমরা এইভাবে যাব। কারণ কি? কারণ দেখেন, ছোট্ট একটা উদাহরণ দেখেন, আমি শামীম ওসমান ক্লাস 8 এর ছাত্র, বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পারি কেন? ডিউ টু আইডিওলজিক্যাল কারণে, না আদর্শিক কারণে। তো জামাতের যে এতগুলি লোকের ফাঁসি দিলেন আপনারা, আমরা ফাঁসি দিলাম, মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিশোধ দিবে না? হ্যাঁ, সংখ্যায় কম ওরা, আপনার সংখ্যা 2 কোটি 1 কোটি কর্মী, সংখ্যা 10 লাখ, বাট আপনার 1 কোটি কর্মীর মধ্যে একটা লোক মানুষ খুন করতে চায় না, আর ওদের 10 লাখের মধ্যে 10 লাখই মানুষ মারতে চায়। ওরা 71 সনেও মারছে, ওরা 75-এও মারছে, ওরা এরপরেও মেরেছে, এখনো মারছে, আগামীতেও মারে, এবং ট্রাই করে। ওরা ইসলামের নামে রক কাটে, ওরা মসজিদে আগুন দিয়ে দেয়, সারা পৃথিবীতে দিচ্ছে ওরা। ওরা ইসলামের ইও জানে না, ওরা মানুষের শত্রু না, শুধু ধর্মের শত্রু। সো ওরা প্রতিশোধ দিবে, এবং সেই প্রতিশোধটা ওরা নেওয়ার চেষ্টা করবে নির্বাচনের আগ দিয়ে। কি হতে পারে? হতে পারে আমাদের 2-4 জন চলে যাবে, ওরাও খুব আশাবাদী, দেশ বিদেশ থেকে টাকা আসতেছে, নিজেরাও টাকা করছে, সামনে প্যানিক সৃষ্টি করবে। পথটা খুব কঠিন, এই পথটা যদি আমরা বেরোতে পারি আল্লাহর হুকুমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায়, জাতির পিতার দোয়ায়, আপনাদের সবার দোয়ায়, মা বাবার দোয়ায়, যদি এগোতে, এটা পার হয়ে যেতে পারি, আপনাদেরকে আর 5 বছর পরে সিঙ্গাপুরের মানুষ বাংলাদেশে যাবে, বাংলাদেশের মানুষ সিঙ্গাপুরে আসবে না ইনশাআল্লাহ। যেভাবে দেশটা আগাচ্ছে 2031 সালে আমরা এই জিডিপি যদি ধরে রাখতে পারি, আমাদের ইকোনমি, আমাদের অর্থনীতি অস্ট্রেলিয়াকে ক্রস করবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার নেতৃত্বে হয়তো আপনার থাকবেন না, হয়তো আল্লাহ ওনাকে নিয়ে যাবে, আল্লাহ আমার হায়াত খরচ করুক, ওনাকে আমার হায়াত ওনাকে দেয়, বিকজ ওনার এখন শেখ হাসিনা এখন আওয়ামী লীগের না,
শেখ হাসিনা এখন বাংলাদেশের ভবিষ্যৎ, এটা মাথায় রাখতে হবে সবাই। ইয়েস। আপনার বাচ্চার ভবিষ্যৎ, আপনার যে স্বপ্ন দেখেন না এখানে কষ্ট করে টিটু জমা আছে, 5টা বছর পরে যাই, 5 বছর পরে হয় না, এখন হয় নাই, আরেকটু 5 বছর পরে যাই, এই করতে করতে দেখা গেছে অনেকের 2 বছর চলে গেছে। দিস ইজ দ্য রিয়েলিটি। বিকজ আপনি চান আমি যে কষ্টটা করেছি সেই কষ্টটা যেন আমার বাচ্চা না করে, আমি ওটা বেটার লাইফ দিতে চাই। এবং বেটার লাইফ দেওয়ার জন্য আজকে আপনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কষ্ট করে পরিশ্রম করছেন। কেন? ইউ নিড এ গুড এডুকেশন। আপনি ভালো শিক্ষা ব্যবস্থা চান, আপনি ভালো হেলথ সার্ভিস চান, আপনি ভালো সমাজ ব্যবস্থা চান, আপনি